আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা সিলেবাস ও প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কৃষি শিক্ষার দুইটা অধ্যায়, তৃতীয় এবং পঞ্চম। তোমাদের বিষয়ের শিরোনাম হবে, কভার পেজে লিখতে হবে কৃষি উপকরণ ও কৃষিজ উৎপাদন। এটা হবে বিষয়ের শিরোনাম। আর যেহেতু এটা কৃষি শিক্ষার 2 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই নম্বর লিখবে 2। দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, সেটার আলোকে 2টা প্রশ্ন এবং আরও একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তা আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নটি পড়ি। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলোর চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বলেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়। এটা হচ্ছে উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকে প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা প্রণয়ন করো। খ নম্বর, শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? অর্থাৎ শিক্ষক যে বললেন যে এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়, এটা কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক চাষের জন্য এই মাটি, ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা তা যুক্তি সহকারে আলোচনা করতে বলা হয়েছে। এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন থেকে। তারপরে 2 নম্বরে আরেকটি প্রশ্ন রয়েছে, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে উত্তরটি করতে হয়। তার আগে যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আমরা এখন অ্যাসাইনমেন্টের উত্তরটি করি। প্রথমে আমাদেরকে যেই প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে, উদ্দীপকে অনেকগুলো ফসলের নাম দেওয়া আছে, সেই ফসলের তালিকা অনুযায়ী আমাদের মাটির প্রকারভেদটা লিখে তারপরে কোন মাটিতে কোন ধরনের ফসল উৎপাদন হয় সেটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো দেখো, আমরা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পেয়েছো যে আমরা 3 প্রকারের মাটি লিখেছি। প্রথমত হচ্ছে বেলে মাটি, তারপরে দোআঁশ মাটি, তারপরে হচ্ছে এঁটেল মাটি। এখন বেলে মাটিতে উদ্দীপকে যেই ফসলগুলোর কথা বলা হয়েছে এর মধ্যে ভালো জন্মে আলু, তরমুজ, বাদাম, এগুলো হচ্ছে বেলে মাটিতে ভালো জন্মে। তাহলে বেলে মাটিতে কি কি ফসল ভালো জন্মে? আলু, তরমুজ, বাদাম। দোআঁশ মাটির ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে দোআঁশ মাটিতে সব ধরনের ফসলই মোটামুটি, যেমন এখানে যতগুলো আছে সবগুলো আমি উল্লেখ করে দিয়েছি, গম, আলু, তরমুজ, বাদাম, পাট, বাঁধাকপি সবগুলোই দোআঁশ মাটিতে মোটামুটি ভালো জন্মে। কিন্তু স্পেশালি বেলে মাটিতে 3টা জিনিস, আলু, তরমুজ, বাদাম, এগুলো বেলে মাটিতে খুব ভালো জন্মে। আর এঁটেল মাটিতে ভালো জন্মে হচ্ছে ফসল পাট ও বাঁধাকপি। পাট ও বাঁধাকপি উদ্দীপকে যে ফসলগুলো বলা হয়েছে এর মধ্যে পাট ও বাঁধাকপি এঁটেল মাটিতে ভালো জন্মে। আর দোআঁশ মাটিতে সবগুলোই মোটামুটি ভালো জন্মে, বেলে মাটিতে আলু, তরমুজ, বাদামি। এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তোমরা উত্তরটি এভাবে চক করে লিখে দিবে। অবশ্যই লাল কালি ব্যবহার করবে না, আমি তোমাদের বোঝার স্বার্থে লাল কালি ইউজ করেছি, তোমরা অন্য কোনো কালার ব্যবহার করবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, উদ্দীপকে বর্ণিত শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? শিক্ষক শেষ পর্যায়ে বলেছেন, এমন এক ধরনের মাটি রয়েছে যার অর্ধেক বালিকণা অর্ধেক পলি মাটি যুক্ত। তো এটা কোন মাটিকে নির্দেশ করে সেটা আমাদেরকে বলা হয়েছে, যেটা অর্ধেক পলি ও কর্দমাক্ত থাকে এবং অর্ধেক বালিকণা থাকে। তো দেখো, আমরা সেটার উত্তর লিখলাম। উদ্দীপকে বর্ণিত শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে, অর্থাৎ পলি দোআঁশ মাটিকে। পলি দোআঁশ মাটি কি? দেখো, প্রথমত দোআঁশ মাটি সম্পর্কে একটু লিখি। যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70 ভাগের কম কিন্তু 20 ভাগের বেশি তাকে দোআঁশ মাটি বলা হয়। তবে আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পলি ও কর্দমাক্ত থাকা আবশ্যক। চাষাবাদের জন্য এই মাটি উত্তম। এ মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় মাটি দোআঁশ প্রকৃতির। দোআঁশ মাটিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, বেলে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি। আমাদের উদ্দীপকে বর্ণিত যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পলি দোআঁশ মাটির কথা বলা হয়েছে। এখন যে অংশটি বলা হয়েছে ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তো আমরা এখন সেটার উত্তর লিখব। দেখো, ধান চাষের জন্য দোআঁশ মাটি উপযোগী নয়, কারণ কঙ্করযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো। নদ নদীর অববাহিকা ও হাওড় বাওড় এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব জমিতেই ধানের চাষ করা যায়।
যেমন উঁচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়, মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থান ধান চাষের অনুকূল। অর্থাৎ এই যে দোআঁশ মাটিটা রয়েছে এটা ধান চাষের জন্য উপযোগী নয়। কেন উপযোগী নয়? কারণ হচ্ছে এটা কঙ্করযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া, অর্থাৎ এই দুই প্রকারের মধ্যে ধান জন্মে না, ভালো হয় না। এই বেলে মাটি ও দোআঁশ মাটি, কঙ্করযুক্ত পলি দোআঁশ মাটি ছাড়া অন্য যে কোনো মাটি হচ্ছে ধান চাষের জন্য উপযোগী। সেই সম্পর্কে এখানে লেখা আছে এঁটেল দোআঁশ মাটি হচ্ছে ধান চাষের জন্য খুবই ভালো। তবে এই উদ্দীপকে যে বিষয়টা, যেই মাটির কথা বলা হয়েছে যে পলি দোআঁশ ও বেলে মাটি, এই দুইটাতে হচ্ছে ধান চাষের জন্য উপযোগী নয়। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এক মাত্রা বাড়ানো যায়। মাটি নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার ইত্যাদি প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। পরিশেষে বলা যায় যে উপরোক্ত গুণাগুণ যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষ উপযুক্ত নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধান চাষের জন্য এই মাটিটি উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? কারণ উপরোক্ত যে সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে সেগুলো পলি দোআঁশ মাটিতে পাওয়া যায় না। ধান চাষের জন্য যেই সমস্ত গুণাগুণ দরকার, যেমন মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। সুতরাং এই যে উপরোক্ত সমস্ত গুণাবলীর কথা বলা হয় সেগুলো পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষের জন্য উপযোগী নয়। 2 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, সেখানে বলা হয়েছে তোমার এলাকায় ভালো জন্মে এরকম কিছু ফল, শাকসবজি, মশলা, ফুলের নাম লেখো এবং সেগুলোর অর্থনৈতিক গুরুত্ব লেখো। তো উত্তর ক্রাইটেরিয়া যেটা, সেখানে বলা হয়েছে যে 5টি করে লেখার জন্য। আমি 5টার বেশি লিখছি, কারণ তোমরা এখান থেকে বাছাই করে 5টা লিখবে, যাতে করে সবাই একরকম উত্তর না হয়, তাই আমি একটু 5টি করে লিখবে। যেমন ফল, আমার এলাকায় ভালো জন্মে এরকম 5টি ফলের নাম: আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কুল, বেল। তুমি তোমার এলাকায় যে 5টা ভালো জন্মে সেই 5টার নাম লিখবে। তারপর হচ্ছে 5টি শাকসবজির নাম: গোল আলু, বেগুন, টমেটো, সিম, লাউ, পালং শাক। এখানে মোটামুটি 6টা আছে, তোমার এলাকায় যেটা পড়ে মানে ভালো জন্মে না সেটা বাদ দিয়ে দিবে। 3 নম্বর হচ্ছে মশলা: মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ, এগুলা। এর বাইরে আর কোনো জন্মে না আমার এলাকায়, আমি লিখতে পারি নাই, তো এই মশলাগুলোই বেশি জন্মে। তারপর হচ্ছে ফুল: গাঁদা, গোলাপ, জবা, টগর, বেলি, কসমস, ডালিয়া ইত্যাদি। নিচে কয়েকটা ছবি দিলাম, যদি তোমরা পারো তাহলে চিত্রটা আঁকবে, আর না হলে কোনো গুরুত্বপূর্ণ না। চিত্র আঁকলে একটু ভালো হয়, যদি পারো তাহলে চিত্রটা আঁকবে, আর না হলে অত বেশি প্রয়োজন নেই। এখন এগুলোর অর্থনৈতিক গুরুত্বটা আমরা আলোচনা করব। অর্থনৈতিক গুরুত্ব দেখো, দেশে বিদেশে উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা শাকসবজি, ফুল, ফল, ফসল থেকে বেশি লাভ করতে পারি। অন্যদিকে উদ্যান ফসলের চাষাবাদে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি, শ্রম ও প্রযুক্তির দরকার হয়। এতে করে সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকার সমস্যা দেখা যায়। তাছাড়া আম, আনারস, টমেটো, পেয়ারা, লিচু, আলু, কলা ইত্যাদি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আচার, জুস, চস, চিপস তৈরি করে বেশি দামে বিক্রি করা যায়। এইসব তৈরির জন্য ছোট মাঝারি শিল্প গড়ে তোলা যায়। এই হচ্ছে অর্থনৈতিক গুরুত্বটা আমরা লিখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের 3টা প্রশ্ন, 2টা হচ্ছে উদ্দীপকের আলোকে আর একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। চেষ্টা করেছি, আশা করি তোমাদের কাছে অনেক সহজে তোমরা উত্তরটা পেয়েছো। এটা থেকে পড়ে, মেইন বইটা পড়ে 2টা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে একটু উত্তর চেষ্টা করবে লেখার জন্য, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট কি সুন্দর অ্যাসাইনমেন্টে পরিণত হবে। যারা এখনো ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমাদের জন্য আরেকটি আনন্দদায়ক সুসংবাদ হলো, আগামী 15ই ডিসেম্বর থেকে তোমাদের প্রিয় ইংলিশ অ্যাপ চ্যানেলে তোমাদের জন্য বেসিক ইংলিশ কোর্স করা হবে, যাতে করে তোমরা ইংরেজির দুর্বলতা দূর করতে পারো, অর্থাৎ তোমাদের ইংরেজির ভীতি দূর করতে পারো। তার জন্য তোমাদের জন্য বেসিক ইংলিশ কোর্স করা হবে। সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে আমরা যখনই আপলোড করব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।